বন্যায় ১২ জেলায় ৩৬ লাখ মানুষ পানিবন্দী, এখনো উদ্ধার করা যায়নি অনেককে। খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার। একদম অবস্থা খারাপ। তাদের উপরে এখানে 19-20 জন মানুষ সাথে খাবে আনি আমাদের ভয়াবহ অবস্থা। আমাদের ভয়াবহ অবস্থা। পানির তোড়ে ভেঙে গেছে বিভিন্ন বাঁধ, তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত, অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন বানভাসী মানুষ। এস আলমের অভিনব জালিয়াতি, শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখল করেই ৬টি ব্যাংক থেকে ৯৫,০০০ কোটি টাকা লোপাট। পড়বি দিয়ে পাশ করেছে, কিন্তু এগুলো কি আসলে সবই বৈধ নাকি? একটা তো বৈধ। সমস্ত নীতিমালাকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের জন্য মনে করেন ঋণ স্যাংশন দিচ্ছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভয়াবহ বন্যার পানিতে ভাসছে ১২ জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত অনেক এলাকায়। বৃষ্টির পানি আর বানে তলিয়ে আছে নোয়াখালী সদর সহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন, ডুবে আছে বিভিন্ন সড়ক, মহাসড়ক। জেলায় পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার পানিতে তলিয়ে থাকায় ক্ষতি হয়েছে ফসলেরও। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ। দুর্গত অনেক এলাকায় এখনও ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। কুমিল্লার সদর, দক্ষিণ চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, আদর্শ সদর ও বুড়িরচং উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়েছে বানের জলে। গতরাতে বুড়িরচং উপজেলায় বুড়বুড়িয়ায় গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। দুর্গত অঞ্চলে মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এদিকে চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পানি নেমে গেছে। চট্টগ্রামের ১৬টি উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সব থেকে বেশি খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়িতে। হালদা নদীর বাঁধ ভেঙে হাটহাজারীর নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গত এলাকার মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। পার্বত্য জেলার রাঙামাটির বিস্তীর্ণ এলাকাও তলিয়ে আছে পানিতে। খাগড়াছড়ি শহর থেকে পানি নেমে গেলেও দীঘিনালার কিছু এলাকা এখনও তলিয়ে আছে। মৌলভীবাজারের মনু নদের পানি এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে। কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। এখনও পানিবন্দী হাজারো মানুষ। বানের জলে ডুবে আছে রাস্তাঘাট ও ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এদিকে হবিগঞ্জেও খোয়াই নদীর পানিও কিছুটা কমেছে। শহরতলির নিচু এলাকা এখনও জলমগ্ন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও বন্যার পানি কিছুটা কমেছে, তবে দুর্ভোগ কমেনি ৫ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষের। উজানের ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে এসব এলাকা প্লাবিত হয়। আখাউড়া স্থলবন্দরে এখনও বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও বন্ধ আছে। দর্শক, বন্যার খবরাখবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে। আমার সহকর্মী রিয়াজ রায়হান সেখানে রয়েছেন। রিয়াজ, নোয়াখালী তো অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকায়, এখনকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, সেখানকার কি অবস্থা এখন? প্রথমে একটু স্বস্তির খবর দেই, সেটি হচ্ছে গেল প্রায় সপ্তাহখানেকের বেশি সময় পর আজকে আলোর দেখা গিয়েছে, অর্থাৎ আজকে সূর্যের আলোর দেখা পেয়েছে নোয়াখালীর মানুষ, অন্তত বেগমগঞ্জ উপজেলা আমি যেখানে রয়েছি। আমি এরপরে পানি যে বানভাসী মানুষের যে দুঃখ সে দেখে এখানে অন্তত কোমর পানি, এবং এই যে বাড়িটিতে আমি প্রবেশ করলাম, বাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন যে কোন অবস্থায়। নাহিদ, একটু সামনে আসো, আমরা একটু দেখাই যে এই বাড়িটি শুধু নয়, বেগমগঞ্জের আশপাশে যেসব বাড়িগুলো রয়েছে এবং ৬টি উপজেলার প্রায় প্রত্যেকটি বাড়ির, বিশেষ করে উপজেলা সদর থেকে যেসব দূরে যে বাড়িগুলো রয়েছে
বা প্রত্যন্ত অঞ্চলে, সেগুলো সবগুলোর একই অবস্থা। আপনি একটু সময় দেবেন আমাকে, আমি একটু দেখাতে চাই যে এই যে মানুষের দুর্দশা, মানুষ যে কি নিদারুণ কষ্টে আছে সেটি আসলে দেখার মতো, যদি একেবারে মানে সচক্ষে না দেখলে দেখার মতো কোনো উপায় নেই। এই যে বাড়িটি রয়েছে, বাড়িটি একেবারে ভিতরে তলিয়ে গেছে পানিতে এবং অনেকদিন ধরে পানিবন্দী, কারণ এটি উপজেলা সদর যদি যেতে হয় তাহলে পানি মারিয়ে অনেক দূর পর্যন্ত যেতে হয়। আমরা একটু এদিকে দেখাই যে এই যে ঘরটি রয়েছে, ওনারা রয়েছেন, আপনারা একটু কথা বলতে চাই। এই যে অনেকদিন ধরেই তো এই অবস্থায় পড়ে আছেন, তাহলে কিভাবে বউ বাচ্চা বা এলাকার বা আপনাদের যারা মুরব্বীরা আছেন তাদেরকে নিয়ে কিভাবে আছেন? আছি খুব কষ্টের মধ্যে, আল্লাহ ফাঁকে রাখছে। অন মনে করেন আমরা তো বাসিয়ের মা বাপ তো আরেকজনের বাসায় নিয়ে দিয়ে আইছি, বুঝেন কথা বুঝেন। আচ্ছা, তাহলে ওই খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? খাওয়া দাওয়া আমরা ছেঁয়া খাইয়ের, মুড়ি খাইয়ের, আঙ্গরা আনিদের খাইয়ের। আচ্ছা, রান্না বান্না তো কোনো ব্যবস্থা নাই? না, রান্না বান্না নাই, শুলে টুলে সব ভাঙি গেছে, আমাদের টিয়ে সব ভাঙি গেছে, বুঝছেন। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন, তাহলে আরেকটু ঘর আমি একটু আরেকটু সময় নেব, একটু দেখাই। এই যে এই পাশে যে ঘরটি রয়েছে সেখানেও একই অবস্থা, এখানে নারী পুরুষ এবং শিশু যারা রয়েছেন তাদেরকে নিয়েও একই অবস্থায় রয়েছেন এবং যারা পারছে, যাদের কিছুটা সামর্থ্য আছে, তারা নৌকার ব্যবস্থাও করেছেন যাতায়াতের জন্য। কি অবস্থা এই বাচ্চা কাচ্চা নিয়ে? কি বাচ্চা হলো পানির মধ্যে অনেক জামিলের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, কোনো মধ্যে যাইতে পারি না, বাসা পাওয়া নাই, বাচ্চা পানি তো আরো দৃষ্টি পাওয়া বেশি। আপনি কি যেন বলছিলেন? আর এই অবস্থা বাবরে, হানির ভিতরে থাকতাম হারিয়েন না, যে পরিস্থিতি হয়েছে, খাইতাম হারিয়েন না, লইতাম হারিয়েন না, রাঁধতাম হারিয়েন না, বুঝেননি। অনাঙ্গরে কি করবেন কে জানি আনেরা। দেখছেন এই যে একটা অবস্থা। তো আসলে সব পুরো এই একেবারে সেনবাগ, বেগমগঞ্জ থেকে শুরু করে সদর, চাটখিল এবং সোনাইমুড়ি, মূলত 6টি উপজেলা, 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাটা এবং মানুষের দুর্দশা বা দুঃখ এখন পর্যন্ত বেশি। তবে কোনো সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত ত্রাণ বা উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে আমাদের জানা নেই। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে আমাদেরকে তথ্য জানালেন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার বুড়িচং বাজারে আছেন সহকর্মী মাহফুজ মিশু, তার কাছে যাব। মিশু, আপনি তো ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন, যতটুকু জানি আমরা, রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন আপনি? একদমই ভালো অবস্থা না ইশরাত। আমরা ঠিক 6টার সময় ধরেন বাংলা মোটর থেকে রওনা করেছিলাম, আমরা ঠিক মতো আসছিলাম, কিন্তু কুমিল্লার বুড়িচং বাজারে এসেই আমরা প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো এখানে জ্যামে আটকা পড়ে আছে। এবং আপনি দেখছেন যে এই জ্যামটির শুরু কোথা থেকে সেটা আমরা জানি যে বুড়িচং বাজার থেকে, কিন্তু জ্যামটি সম্ভবত একেবারে ফেনী পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং উল্টো পাশের যে রাস্তা, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, চট্টগ্রাম থেকে ঢাকা আসার যে রাস্তা, সেখানে কিন্তু আমরা কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। এবং এখানে যে মানুষগুলো আমরা দেখছি, এর ভিতরে পাবলিক পরিবহন খুবই কম, বেশিরভাগ গাড়ি হচ্ছে সেনাবাহিনী, র্যাব। আমরা যদি সামনের গাড়িগুলো একটু দেখি তাহলে দেখবেন যে আপনি সশস্ত্র বাহিনীর বিভিন্ন গাড়িতে করে স্পিড বোট, নৌকা, ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী, সেই সব জিনিসগুলো নিয়ে যাচ্ছে। কার্যত ফেনী যেহেতু সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন, এমনকি আমার ফেনীতে আমার যে সহকর্মীরা যারা স্থানীয়ভাবে কাজ করেন কিংবা ঢাকা থেকে গতকালকে সাইফুদ্দিন রবিন গেছেন, তাদের সাথেও পুরোপুরি যোগাযোগ আমরা স্থাপন করতে পারছি না। ফলে এই বন্যা যেহেতু এর মধ্যে কুমিল্লার বুড়িচংয়ে আঘাত করেছে, ফলে সেই কারণে রাস্তাঘাট বিপর্যস্ত এবং আমরা আসলে জানি না আমরা শেষ পর্যন্ত কত দূর যেতে পারবো এবং কিভাবে যেতে পারবো, সেটা একটি বড় প্রশ্ন। এর পাশাপাশি যেটি আমরা বন্যার খোঁজ খবর যতটুকু পাচ্ছি, তাতে পানি নতুন করে বৃষ্টি আজকে সকালে এখন পর্যন্ত এদিকটায় দেখি নাই, ফেনীরও খবর পাইনি। কিন্তু যেহেতু আমরা ভাটির দেশ, ফলে পানি উজান থেকে যখন আসা শুরু করেছে, বিশেষ করে ভারত অঞ্চল থেকে, সেই পানি আসা অব্যাহত থাকার কারণে মানুষের দুর্ভোগ, নানা ধরনের বিপদ এবং মানুষের লাশ আস্তে ধীরে ভেসে উঠছে। এবং ফেনীতে আসলে কি হচ্ছে সেটি এখন পর্যন্ত খুব সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে জানেনি। একটা তথ্য জানিয়ে শেষ করে, যারা ফেনীতে উদ্ধার কাজে যেতে চান তারা সুনির্দিষ্ট প্রশিক্ষণ এবং পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী ছাড়া তারা যেন না যান। আমরা এরই মধ্যে এরকম খবরও পেয়েছি যে যারা উদ্ধার কাজে গিয়েছেন তাদেরও অনেককে আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সতর্ক থাকা যেরকম জরুরি, ঠিক একইভাবে সরকার সমন্বিতভাবে যে ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, তার সঙ্গে সংহতি রেখে বেসরকারি খাত, ছাত্র জনতা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, তাদের সবার এখন এক হয়ে এগিয়ে আসার সময়। ইশরাত, মিশু, ধন্যবাদ আপনাকে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছিলেন মিশু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চট্টগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি, তার কাছে জানবো সেখানকার অবস্থা। অভি, পানিবন্দী সবাইকে কি উদ্ধার করা গেছে কিনা, আর ত্রাণ তৎপরতার কি খবর রয়েছে আপনার কাছে?
ইশরাত, আমি এখন রয়েছি চট্টগ্রাম হাটহাজারীর ফরহাদাবাদের একটি এলাকায় রয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন নৌকায় রয়েছি এবং আশেপাশে যতদূর চোখ যায় সব জায়গায় কিন্তু শুধু পানি আর পানি। একেবারে প্রতিটি বাড়িঘর, মসজিদ সবকিছু আসলে একেবারে পানির নিচে, এবং যে সমস্ত শুধুমাত্র নিচতলা বাড়িগুলো আছে সেগুলো তো পানির নিচে বটেই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন নৌকা করে যে সমস্ত মানুষগুলো বিভিন্ন দোতলা বা তিনতলা ছাদে তারা আশ্রয় নিয়েছেন বা ছাদে বসেছেন, তাদেরকে নেয়ার জন্য কিন্তু এই স্বেচ্ছাসেবক দল তারা কাজ করছেন। এবং এখানে অসংখ্য পরিবার রয়েছে, শত শত পরিবার কিন্তু এই এলাকাটিতে রয়েছে, যারা আসলে গত দুদিন ধরে কিন্তু এখানে আটকা পড়ে আছেন। কেউ কোনো দিকে যেতে পারছেন না। শুকনো খাবার যেটি বলছেন সেটিও কিন্তু অভাব দিয়েছে এবং তাদের কোনো খাবার নেই, কোনো কিছু নেই। তারা চেষ্টা করছেন তাদেরকে শুকনো খাবার দেওয়ার জন্য, এবং যারা আসলে নিতান্তই আটকা পড়ে গেছেন, কোনো দিকে যেতে পারছেন না, শুধুমাত্র তাদেরকেই এই নৌকা করে আসলে একেবারে উপকূলে, অর্থাৎ যেখানে শুকনো ছায়া রয়েছে রাস্তার ওদিকে, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে যতদূর চোখ যায় একেবারে কয়েকশো পরিবার কিন্তু তাদের ঘর বাড়ির সবকিছু তারা হারিয়েছেন। একেবারে বন্যার পানি সবকিছু বেশি নিয়ে গেছে, ঘর বাড়ি থেকে শুরু করে আসবাবপত্র যত কিছু আছে। এখন শুধুমাত্র শিশু, বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে কোনোভাবে নৌকা করে তারা আসলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। এবং এখানকার যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা আসলে বলছিলেন গত কয়েক বছরে কিন্তু এমন বন্যা তাদের সাক্ষী হতে হয়নি। এই প্রথমবারের মতো চট্টগ্রামে হাটহাজারী এলাকায় কিন্তু এত বেশি বন্যা হয়েছে যে পানি কিন্তু একেবারে কোমর সমান, একেবারে অনেক উঁচুতে পানি চলে গেছে। ফলে মানুষ অনেক বেশি আতঙ্কিত এবং স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছেন মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য, এবং বিভিন্ন শুকনো খাবার থেকে তারা আসলে দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আবারও বন্যা পরিস্থিতির খবর জানবো। মৌলভীবাজারের খবর জানতে চাই আমার সহকর্মী আফরোজ আহমদ সেখানে রয়েছেন। আফরোজ, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন, আর উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে স্বস্তির খবর হচ্ছে যে আসলে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এবং মৌলভীবাজারের যে প্রধান যে দুই নদ, একটি হচ্ছে ধলাই এবং অন্যটি মনু। ধলাই নদের পানি ইতিমধ্যে বিপদসীমার নিচে চলে এসেছে, এবং মনু নদীর পানি যদিও এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং উজানের যে অঞ্চল যেগুলো প্লাবিত হয়েছিল সেগুলো থেকে কিন্তু পানি ক্রমান্বয়ে নামতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই একটা পরিবারের বর্তমান চিত্র, যে আসলে তারা কিভাবে এই প্রতিকূল অবস্থায় স্রোতের সাথে টিকে আছে, তারা কষ্ট করে, যদিও তাদের ঘরে এখন আর পানি নেই। তাদের এই যে আঙ্গিনা জুড়ে আপনি নিশ্চয়ই দেখছেন যে থই থই পানি, এবং পানির স্রোত এখনও ঠিকই আছে, কিন্তু তাদের যে ভিটা যেটা বসতঘর, সেই বসতঘর থেকে কিন্তু পানি নেমেছে, কিন্তু তাদের যে দুর্ভোগ যেটা, সেই দুর্ভোগটা কিন্তু কাটেনি, বরং নতুন করে উপদ্রব তৈরি হয়েছে, যে তাদের বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে, খাবারের সংকট দেখা দিয়েছে। আসলে নির্ঘুম রাত কাটাচ্ছেন এই সমস্ত বানভাসী মানুষ, এবং কাদা জলে কিন্তু একাকার হয়ে গিয়েছে তাদের এই যে বসতঘরটি, যার কারণে তারা যেটি বলছেন, আপনি ত্রাণ তৎপরতার কথা যেটি বলছেন, তারা বলছেন আসলে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে এখনও কিন্তু কোনো জনপ্রতিনিধি বা সরকারিভাবে তারা ত্রাণ সহায়তা পাননি, যদিও সরকারি কর্মকর্তা কর্মচারী তারা বলছেন যে প্রয়োজনীয় ত্রাণ আছে এবং তারা সেগুলো পৌঁছে দিচ্ছেন, কিন্তু মাঠের সাথে বাস্তবতার কিন্তু আমরা মিল দেখছি না। আফরোজ, আপনাকেও ধন্যবাদ এবং সাবধানে থাকবেন। প্রথম শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখল, তারপর নতুন পুরাতন কোম্পানি দেখিয়ে ঋণের পর ঋণ, এভাবেই হাজার হাজার কোটি টাকা নামে বেনামে নিয়েছে এস আলম গ্রুপ। বলা হচ্ছে ঋণের নামে ব্যাংক লুটের নতুন কৌশল আবিষ্কার করেছিল তারা। নিয়ম নীতি ভেঙে 6টি ব্যাংক থেকে এস আলম সংশ্লিষ্টরা বের করে নিয়েছেন 95,000 কোটি টাকা। এসব অপকর্মে গ্রুপটির সহযাত্রী ছিল কেন্দ্রীয় ব্যাংকের অসাধু কর্মকর্তারা। আলমগীর হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইসলামী ব্যাংকের আমানত, ঋণ, রেমিটেন্স সবই ছিল ঈর্ষণীয়। বেসরকারি খাতে দ্রুততম গতিতে চলা ব্যাংকটির সক্ষমতা কাজে লাগাতে ভুল করেনি এস আলম। এখন পর্যন্ত পাওয়া তথ্যে এই একটি ব্যাংক থেকেই 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো। একসময় ঢাকা চট্টগ্রাম রুটে নন এসি বাস সার্ভিসের জন্য পরিচিত গ্রুপটি সরকারি জনতা ব্যাংক থেকেও নিয়েছে 13,500 কোটি। এছাড়া সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকসহ নিয়ন্ত্রণে রাখা ব্যাংকগুলো থেকেও কয়েক হাজার কোটি টাকা ঋণ বা বেনামে সরিয়েছে এস আলম। সব মিলিয়ে গ্রুপটির সুবিধাভোগীরা
ঋণের নামে ব্যাংকিং খাত থেকে ৯৫,০০০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিভাবে বের করলেন টাকা? বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর পর্ষদে নিজের লোক বসিয়েছেন আগে, পরে তারাই পথ বের করে দিয়েছেন। বোর্ড দিয়ে পাশ করেছে, কিন্তু এগুলো কি আসলে সবই বৈধ নাকি? একটাও তো বৈধ না, তাই না? তো এখানেও তাই হয়েছে, কারণ বোর্ডে যেহেতু সব এসালামের লোকজন, সুতরাং ও বোর্ডে থেকে পাশ করে বৈধভাবে নিয়ে গেছে, দেখাবে আমি বোর্ডে পাশ করেছি, তাই না? কারণ বোর্ডের ওই মেম্বারগুলো সব ওরই লোক। সমস্ত নীতিমালাকে উপেক্ষা করে নিজেরা এটাকে করে নিজেরা প্রভাবিত করে নিজেরাই নিজেদের জন্য মনে করেন ঋণ স্যাংশন দিচ্ছে। এইটা করে একটা মানে পুকুর চুরির মতো যে ব্যবস্থা হয়েছে। এসালম গ্রুপ সরাসরি ঋণ নিয়েছে, পাশাপাশি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমেও নিয়েছে, এরপরও থামেনি। তৈরি করেছে ছায়া কোম্পানি, আর বেশিরভাগ কর্মকাণ্ডই হয়েছে নিয়ম লঙ্ঘন করে। অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়া এই বিপুল অঙ্কের টাকা ফেরত পাবার সম্ভাবনা কম বলেই মনে করেন বিশ্লেষকরা। এইখানে ওনারা যেগুলো করছেন এগুলো তো আসলে উদ্দেশ্যটা তো ঠিক না, উদ্দেশ্যটা তো খারাপ। ও যে টাকাগুলো বের করে নিচ্ছে, অল উইল বিকাম এনপিএল। তো এনপিএলটা ফেরত না আসলে আপনার কি ইম্প্যাক্ট হয়? আপনার ফান্ডটা তো রিসাইকেল হলো না, ফান্ডটা তো আবার ঘুরে আসবে না, তাই না? আপনার ক্যাপিটালের উপরে চাপ পড়বে, লিকুইডিটির উপরে চাপ পড়বে, প্রফিটেবিলিটির উপরে চাপ পড়বে, সমস্ত দিক থেকে আপনি চাপের মুখে। প্রশ্ন হচ্ছে, এত অনিয়ম লুটপাট কি শুধু এসালম আর তাদের পুতুল পর্ষদ দিয়েই সম্ভব ছিল? জবাবে বিশ্লেষকরা বলছেন, মোটেই না। জেনে বুঝেও উদ্যোগ নেয়নি বাংলাদেশ ব্যাংক, উল্টো সহযোগিতা করেছেন সাবেক 2 গভর্নর সহ কয়েকজন কর্মকর্তা। ব্যাংকে লুটপাট হচ্ছে, কোথায় রেগুলেটরি বডি, কোথায় কেন্দ্রীয় ব্যাংক, কোথায় কি করেছে? কেউ তো এটা থামানোর জন্য কোনো কিছু করে নাই। তারা কোনো স্টেটমেন্টে সহযোগিতা করেছে। কারো না কারো দেখার কথা ছিল, কারো না কেউ স্টপ করার কথা ছিল, তাই না? এখন স্টপ করার প্রয়াস যদি নিত, যদি না পারতো, তাহলে তো ডেফিনেটলি লোকজন আপনাকে সাপোর্ট করে না। আপনি তো চেষ্টা করছেন, কিন্তু আপনি পারেননি। সেটা তো করেনি বাংলাদেশ ব্যাংক, বরঞ্চ তাকে আরও সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে যেভাবে বলা হয়েছে, সার্কুলারগুলো বরঞ্চ সেভাবে সে বানাই দিচ্ছে। সঠিক হিসাব বের হলে এসালমের নামি বেনামি ঋণের পরিমাণ আরও বেশি হবে বলে মনে করেন ব্যাংকাররা। আর জালিয়াতির পথ এখন বন্ধ করে দেয়াই সামনে আসবে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।